দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শাহিদ ইকবাল শাকিল আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটি বিস্ফোরক মন্তব্য এবং সেটি বিশ্লেষণ করব। তিনি বলেছেন, চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলে যদি শক্তিশালী বিমান শক্তি থাকতো তাহলে রোহিঙ্গা সংকট হতো না, অর্থাৎ রোহিঙ্গা সংকট তৈরি হতো না। বাংলাদেশের সেনাপ্রধানের এমন মন্তব্য এখন নতুন করে আলোচনা এনেছে দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রশ্নকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কি বলেছেন সেনাপ্রধান, কেন এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর পেছনে কি কৌশলগত বাস্তবতা লুকিয়ে আছে, কি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাগতম। দর্শক, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি গুরুত্বপূর্ণ কোর্সে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, যদি চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলে পর্যাপ্ত বিমান শক্তি থাকতো তাহলে রোহিঙ্গা সংকটের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এটি বলেছেন আমাদের বিমান বাহিনীর প্রধান। তিনি আরও বলেন, এই ধরনের কৌশলগত সক্ষমতা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। এখানে কৌশলগত সক্ষমতা বলতে তিনি কি বুঝিয়েছেন? দর্শক, এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশের কক্সবাজারে বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরগুলোর একটি। এখন প্রশ্ন হলো, বিমান শক্তি থাকলে কিভাবে এই সংকট মোকাবেলা করা যেত, এবং থাকলে বিমান শক্তি যদি আমাদের ওই সময় থাকতো যখন রোহিঙ্গা রিফিউজি এসেছিল, তখন আমরা কিভাবে পদক্ষেপ নিলে রোহিঙ্গা সংকট মোকাবেলা করা যেত। এবং এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা দেখি। প্রথমত, দ্রুত নজরদারি বা প্রতিক্রিয়া দেখানো যেত। বিমান শক্তি থাকলে সীমান্ত এলাকায় দ্রুত নজরদারি সম্ভব হয়, যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত শনাক্ত করা যায়। দর্শক, যে সময় রোহিঙ্গা শরণার্থীর ঢল নেমেছিল বাংলাদেশে, ঠিক সেই সময় বাংলাদেশের বিমান বাহিনীর দুর্বলতা এত চূড়ান্ত পর্যায়ে ছিল, বাংলাদেশের কাছে ছিল কিছু হেলিকপ্টার এবং কিছু পুরনো MiG-21 বা যেটাকে আমরা F7 BGI বলতেছি, সেই ধরনের বিমান, এবং MiG-29। এই বিমানগুলো দিয়ে নজরদারি তো দূরের কথা, সেগুলো দিয়ে কোনো ধরনের ন্যূনতম অ্যাকশনে আমরা যেতে পারিনি। বাংলাদেশের হাতে যে পরিবহন এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো রয়েছে, সেগুলো দিয়ে সীমান্তে নজরদারি বা রোহিঙ্গা শরণার্থীদের যে আগমন করতে পারে অ্যাডভান্স কোনো নজরদারি করার মতো প্রযুক্তি বাংলাদেশের হাতে ছিল না। নজরদারি করার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি কি, এর একটা প্রশ্ন আসতে পারে। সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে এই প্রশ্নটি এসেছে। দর্শক, আধুনিক নজরদারির জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে অ্যাওয়াক্স বিমান, AWACS। এটা হচ্ছে আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান, অর্থাৎ গোয়েন্দা বিমান এক কথায়। এই বিমান পাকিস্তানে রয়েছে, ভারতের কাছে রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে, চীনের কাছে রয়েছে, বিশ্বের প্রায় দেশ, এমনকি সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের ছোটখাটো দেশের কাছেও এই ধরনের AWACS গোয়েন্দা বিমান রয়েছে। এখন এই বিমানের কাজ কি? এই বিমান কিন্তু শত শত কিলোমিটার দূর থেকে সীমান্তের ওপারে কি ঘটছে সেগুলো নজরদারি করতে পারে। কিন্তু আধুনিক যুদ্ধ পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, এটি খুবই ব্যয়বহুল। এই ধরনের বিমান বাংলাদেশের সর্বোচ্চ 1 থেকে 2 ইউনিট অ্যাফোর্ড করার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু সবচেয়ে সস্তা যে উপায়, সবচেয়ে কম খরচে কার্যকরী উপায় হচ্ছে বর্তমানে ড্রোন, সার্ভেলেন্স ড্রোন। এই সার্ভেলেন্স ড্রোনের অভাবে ওই সময় বাংলাদেশ রোহিঙ্গাদের যে সম্ভাব্য একটা ঢল নামতে পারে বাংলাদেশের মধ্যে, সেটার কোনো তথ্য বাংলাদেশের সামরিক বাহিনী বলেন, বাংলাদেশের গোয়েন্দা বলেন, বাংলাদেশের বিমান বাহিনী বলেন, কারো কাছেই ছিল না। এটার প্রধান দুর্বলতার কারণ হচ্ছে কি? নজরদারির অভাব। কৌশলগত প্রতিরোধ দ্বিতীয় যে বিষয়টি, শক্তিশালী বিমান থাকলে, শক্তিশালী বিমান বাহিনী থাকলে বা বিমান বাহিনী যদি শক্তিশালী হতো,
যে কাজটি করতে পারতো কৌশলগত প্রতিরোধ বা ডিটারেন্স করতে পারতো। শক্তিশালী এয়ারফোর্স মানে প্রতিপক্ষ জানবে আপনার শক্তি আছে, দ্রুত প্রতিক্রিয়া যে কোনো সময় আসতে পারে ওপার থেকে তাদের যদি আমরা ডিস্টার্ব করি। ফলে প্রতিপক্ষ আগে থেকেই সতর্ক হয়ে যেত যে ওই দেশে যদি আমি রোহিঙ্গা সংকট পাঠাই, ওদের কাছে যদি রোহিঙ্গাদের ঠেলে দিই, তারা আমাদের মারতে পারে, তারা আমাদের হত্যাযোগ্য সৃষ্টি করতে পারে, তারা আমাদের বিশাল একটা অঞ্চল দখল করে নিতে পারে। রোহিঙ্গাদের আগমনের পূর্বে বাংলাদেশকে মিয়ানমার ওভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য করেই দেখেছিল। এমন অবস্থা ক্রিয়েট হয়েছিল যে তারা বাংলাদেশকে 2 পয়সার দামই দেয়নি। তারা বিশাল একটি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এখন এই রোহিঙ্গা সংকট দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ সেই অত্যাচার বা ম্যাসাকার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর তারা থামায়নি, যার ফলে রোহিঙ্গারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের ভিতরে এসছে এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনী পরবর্তীতে কিছু কার্যক্রম গ্রহণ করেছে, যেমন তুরস্ক থেকে কিছু ড্রোন এসেছে, তারপরে আরো কিছু লয়টারিং অ্যামিউনিশন ক্রয় করেছে, তারপরে হেলিকপ্টারের ডিলে যাচ্ছে তুরস্কের সাথে। এরপরে কিন্তু রোহিঙ্গা সংকট কিছুটা কন্ট্রোলে চলে এসেছে। তারপরেও কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে বিশাল একটি রোহিঙ্গা জনগোষ্ঠী আবার বাংলাদেশে ঢুকেছে। সো এটা হচ্ছে কৌশলগত ডিটারেন্সের বিশাল একটা ঘাটতি বাংলাদেশের মধ্যে তখন ছিল। তৃতীয় যে বিষয়টি, মানবিক সংকট প্রতিরোধ করা যেত। রোহিঙ্গা সংকট মূলত সীমান্ত পরিস্থিতির অবনতি থেকে তৈরি হয়েছে। শক্তিশালী প্রতিরক্ষা থাকলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হতো বাংলাদেশের জন্য। শক্তিশালী প্রতিরক্ষা বলতে এখানে কি বোঝাচ্ছে? সীমান্তে বাংলাদেশের ন্যূনতম স্ট্রাইকিং ফোর্সটি ছিল না। তারা যে রোহিঙ্গা যে জনবসতিপূর্ণ আরাকান অঞ্চলে রাখাইন স্টেটে যে গণহত্যাটি চালাচ্ছিল এবং তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছিল বিশাল একটা জনগোষ্ঠীকে, সেটার বিরুদ্ধে বাংলাদেশ ন্যূনতম প্রতিরোধ করতে সক্ষম ছিল না। আপনি বলতে পারেন বাংলাদেশের বিশাল সেনাবাহিনী রয়েছে, গ্রাউন্ড ফোর্স রয়েছে। এখন গ্রাউন্ড ফোর্স কাকে আক্রমণ করবে? গ্রাউন্ড ফোর্স আক্রমণ করার জন্য পরিস্থিতির সৃষ্টি হতে হবে। আপনাকে বুঝতে হবে যে তাদের উপর ক্র্যাকডাউন হচ্ছে, এটা সিভিল ওয়ারের মতো, তাদের ইনসাইড অফ দেয়ার কান্ট্রি। তখন আপনি তাদের দেশের হঠাৎ করে গ্রাউন্ড ইনভেশনে যেতে পারবেন না। তাছাড়া এখানে বিশাল একটা নাফ নদীর বাধা রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে গ্রাউন্ড ইনভেশন একটু ডিফিকাল্ট। এই দুর্বলতা বাংলাদেশকে মারাত্মকভাবে ভুগিয়েছে এবং বিশাল একটি রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপ বাংলাদেশকে এখন নিতে হচ্ছে। সো এটা হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষার ব্যাপক দুর্বলতা সেই সময় আমাদের ছিল। সেনাপ্রধানের এই বক্তব্য আসলে একটি বড় বার্তা দেয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা শুধু স্থলবাহিনীর উপর নির্ভরশীল নয়, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। আমরা সবসময় কনভেনশনাল ডিটারেন্স বা ডিফেন্স নিয়ে চলে এসেছি, এতদিন ধরে সেনাবাহিনীকে আমরা সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্স হিসেবে বিবেচনা করেছি। কিন্তু বর্তমান বিশ্বে আপনার বিমান বাহিনীর কার্যক্ষমতা এত বেশি বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী, তার কোনো বিকল্প নেই, সেটি সেনাবাহিনীর প্রধান বুঝিয়ে দিয়েছেন। বিমান ও নৌশক্তিও সমান গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে। আপনি চিন্তা করেন, ইরান যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার দিয়ে পুরো বিশ্বকে চমক দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে তারা কাজ করছে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারটা কি? অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের সাথে অপ্রতিসম একটা যুদ্ধ চলছে ইরানের। যুক্তরাষ্ট্র যেখানে এয়ার পাওয়ার সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ এয়ার পাওয়ার, এমনকি ইসরায়েলের মতো একটা পরাশক্তিকে নিয়ে তারা ইরানের উপর ক্র্যাকডাউন করছে বিমান পরাশক্তি নিয়ে। কিন্তু ইরান যেটা করছে, তাদের ন্যূনতম ড্রোন দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের মিসাইল দিয়ে যুদ্ধ করছে। সো এক প্রকার তারা তাদের দেশকে প্রোটেক্ট করছে অসম্ভব যুদ্ধের মাধ্যমে এবং সফল হয়েছে সেটা করে। এখন বাংলাদেশের কথা চিন্তা করলে আমাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার দিক দিয়ে আমরা পিছিয়ে। হ্যাঁ, প্যারালাল ওয়ারফেয়ার তো কল্পনার বাইরে। যুক্তরাষ্ট্র বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,
অথবা মিয়ানমারের থেকে আমরা বিমান বাহিনীর দিক দিয়ে অনেক পিছিয়ে। সো সেটা আমি বুকের ভাষায় বলছি না, সামরিক র্যাঙ্কিং আপনারা চেক করলে বুঝবেন। বাংলাদেশ বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে এখন 37তম, মিয়ানমার সেখানে 35তম, আমাদের ছাড়িয়ে গিয়েছে। মিয়ানমার সাম্প্রতিক সময়ে তারা SU-30 বিমানকে আরো আপগ্রেড করছে, তাদের বহরে JF-17 রয়েছে, তারা নিত্য নতুন ব্যয় করছে সামরিক বাহিনীর আপগ্রেডেশনের জন্য। চীন থেকে ড্রোন ক্রয় করছে, তারা ভারত থেকে সাবমেরিন ক্রয় করেছে। সো এই বিষয়গুলো দিয়ে বাংলাদেশকে মূলত এক প্রকার ঘায়েল করে রেখেছে। এবং কেন ঘায়েল করছে? বাংলাদেশের সিদ্ধান্ত বা নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের কোনো পরিকল্পনাই ছিল না এতদিন ধরে। এটি ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনার বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই দূরদর্শিতার অভাব, রাজনৈতিক দূরদর্শিতার অভাব। কিন্তু সামরিক প্রধান, সেনা প্রধানের এই মন্তব্য বর্তমানে একটা পজিটিভ ভাইবস নিয়ে এসেছে। বাংলাদেশের মিলিটারি এরিনা বলেন বা ডিফেন্স এরিনাতে এটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স, যে খুবই প্রেস্টিজিয়াস একটি কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, এখানে দেশের উচ্চ পর্যায়ের ব্যুরোক্রেটসরা ট্রেনিং নেয়। সেখানে একটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে ক্যাপস্টোন কোর্স। এই ক্যাপস্টোন কোর্সের মূল লক্ষ্যই হলো কৌশলগত চিন্তাভাবনা বৃদ্ধি করা, জাতীয় নিরাপত্তার বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরি করা। অর্থাৎ এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার ভাবনার অংশ ছিল সেনাবাহিনীর প্রধানের। দর্শক, সর্বশেষ যদি বলা যায়, যদি বলতে হয়, রোহিঙ্গা সংকট শুধু মানবিক ইস্যু নয়। অনেকে বলছে বিমান বাহিনী থাকলে আপনি রোহিঙ্গা সংকট কিভাবে থামাইতেন? আমি শুরুতেই বলেছি, আমাদের ডাটা ফোরকাস্টিং এ ব্যাপক দুর্বলতা ছিল, যেটার একমাত্র রিজন হচ্ছে আমাদের এয়ারফোর্সের দুর্বলতা। রোহিঙ্গা সংকট শুধু মানবিক ইস্যু নয়, এটা একটা মিলিটারি ইস্যু ছিল। এখানে গণহত্যা চালিয়েছে তাদের উপর। এটি একটি বড় কৌশলগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আপনারা জানেন, ভারতের ওই পারে মণিপুর, তারপরে ত্রিপুরা, এই অঞ্চলে কিন্তু এখন উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে। এবং এদিকে মিয়ানমারের রাখাইনে আরাকানরা দখল করে নিয়েছে। আর রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়েছিল মিয়ানমার আর্মি, কিন্তু তারা এখন আরাকানের দখলে নেই। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য সেটি। এখন মাঝখানে থার্ড একটা পার্টি চলে এসেছে আরাকানের দখলে। এখন বাংলাদেশ কি তাদের সাথে নেগোশিয়েট করবে? তারা বলছে আমরা রোহিঙ্গাদের তাড়াইনি। সো বাংলাদেশ এখন মিয়ানমারের সাথে কোনো সীমান্ত নেই এক প্রকার বলতে গেলে। যেটা আছে সেটা হচ্ছে আরাকানের সাথে। এখন আরাকান যদি বাংলাদেশকে রিফিউজ করে, সেক্ষেত্রে আমাদের মিলিটারি ইন্টারভেনশন ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যেটা করতে পারে, বাংলাদেশ তুরস্ককে ফলো করতে পারে। তুরস্ক সিরিয়াতে যে একটা বিপ্লব ঘটিয়েছে, বাশার আল আসাদ রেজিমের পতন ঘটিয়ে আহমেদ শারা এবং সিরিয়ার যে রিফিউজি ক্রাইসিসের সমাধান করেছে, সেই প্রক্রিয়া ছাড়া, সেই পদ্ধতি ছাড়া বাংলাদেশের পক্ষে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। যুক্তরাষ্ট্র এখানে এসে আপনাকে হেল্প করবে না। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে আপনার জন্য যুদ্ধ করবে না, আপনাকে রাস্তা খুলে দেবে না। একটা মানবিক করিডোরের কথা বলেছিল কিছুদিন আগে, সেটা কিন্তু আমাদের আরো বড় বিপদ ডেকে আনতে পারত। বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ধরনের একটা ঝুঁকি ক্রিয়েট করতে পারত। এটা হয়নি, সেটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের প্রস্তুত করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রস্তুত করে তাদের সংকট তাদেরকে দিয়েই সমাধান করতে হবে। সেজন্য বাংলাদেশকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে তাদের জনসমর্থন বৃদ্ধি করতে হবে। দর্শক, সেনা প্রধানের এই পজিটিভ মেন্টালিটি বাংলাদেশের ডিফেন্সের জন্য খুব পজিটিভ একটা সময় নিয়ে আসতে পারে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্টে জানাবেন। গুরুত্বপূর্ণ আপনার মন্তব্যটি দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।